আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের 10টি তাজা সংবাদ। শুরুতেই থাকছে হেডলাইন্স। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। দেশ বিদেশ এবং নিজের রাজ্যের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ ভারতে দেশে কতদিনে জ্বালানি মজুত রয়েছে, মুখ খুলল কেন্দ্র। জানুন বিস্তারিত। যুব শক্তি বনাম যুবসাথী, বেকাররা কি এবার মাসে পাবেন 4,500 টাকা করে? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মেধার ভিত্তিতে ভারতীয় রেল কর্মী নিয়োগ, শূন্য পদ 1,644টি। জেনে নিন কিভাবে আবেদন করবেন। আর পাবেন না রান্নার গ্যাসের ভর্তুকি, নির্দিষ্ট টাকার বেশি আয় হলেই বাতিল, নাম 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। মাসে করকরে 3,000 টাকা, সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার, কারা বাদ যাবেন জানালো রাজ্য সরকার। রাস্তাঘাটে তোলাবাজি করলেই জেল, জেলা শাসকদের চরম হুঁশিয়ারি দিয়ে বড় অ্যাকশন শুভেন্দু সরকারের। কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের। শিক্ষা দপ্তরে শুভেন্দু সরকারের বড় ধামাকা, এবার স্কুলেও কি বাধ্যতামূলক হচ্ছে বন্দে মাতরম। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গত রবিবার দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই সংকটের পরিস্থিতিতে দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে তা নিয়ে এবার মুখ খুলল কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বাস দিয়ে জানিয়েছেন দেশে জ্বালানি ও রান্নার গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, জ্বালানি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দেশে 69 দিনের অপরিশোধিত তেল এবং 45 দিনের তরল প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে রান্নার গ্যাসের সরবরাহে যাতে কোনো প্রকার সমস্যা না হয় তা নিশ্চিত করতে সরকার এলপিজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। দৈনিক উৎপাদন 35,000 থেকে 36,000 টন থেকে বাড়িয়ে 54,000 টন করা হয়েছে। হরদীপের কথায়, সরকার এখনো পর্যন্ত দায়িত্বের সঙ্গে পরিবর্তন সংকটের এবং বর্তমান যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে সেই সংকটের মোকাবিলা করে যাচ্ছে এবং দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে তা চলে এসেছে ভারতের একেবারে দুয়ারে। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, অন্যদিকে আগামী 1 বছর বিদেশ যাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনা আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদী। একই সঙ্গে পেট্রোল ডিজেলের ব্যবহারে হ্রাস, ভোজ্য তেলের ব্যবহারে হ্রাস এবং সোনা কেনার ক্ষেত্রেও কমিয়ে আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সোনা এই মুহূর্তে কিনতে বারণ করেছেন নরেন্দ্র মোদী। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, পূর্বতন সরকারের চালু হওয়া জনমুখী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বা যুবসাথীর মতো কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। তবে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ফেরাতে সেগুলিকে নতুন পোর্টালে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্বতন সরকারের প্রকল্পগুলি চালু থাকলেও তাতে ব্যাপক সংস্কার আনা হবে। বিশেষ করে কোনো মৃত ব্যক্তি বা অনুপ্রবেশকারী যাতে সরকারি কোষাগার থেকে ভাতার সুবিধা না পায় সেদিকে কড়া নজর দেওয়া হবে। এই প্রক্রিয়ায় প্রতিটি উপভোক্তার তথ্য পোর্টালে আপডেট করা হবে। মূলত সরকারি অর্থের অপচয় রোধ করতে এবং প্রকৃত প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই স্বচ্ছতা অভিযান শুরু করেছে বিজেপি সরকার। ডবল ভাতা নাকি নতুন ব্যবস্থা? বর্তমানে যুবসাথী প্রকল্পের অধীনে বেকার যুবকরা 1,500 টাকা করে পেতেন। অন্যদিকে নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে বেকার যুবক যুবতীদের 3,000 টাকা করে ভাতা দেবে। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন, তাহলে কি একবারে 4,500 টাকা করে বেকার ভাতা পাওয়া যাবে? বিশেষজ্ঞদের মতে একই খাতে দুটি আলাদা প্রকল্প বা ডবল ভাতা পাওয়ার সম্ভাবনা এখনো অনেকাংশেই কম। মনে করা হচ্ছে বিজেপির নিজস্ব বেকার ভাতা প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং পরিকাঠামো
পরিকাঠামো তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। যতদিন না নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হচ্ছে ততদিন যুবসাথী প্রকল্পের মাধ্যমেই ভাতা প্রদান অব্যাহত থাকবে। তবে নতুন ভাতা চালু হলে পুরনো প্রকল্পটি তার সঙ্গে একত্রীভূত বা প্রতিস্থাপিত হতে পারে। আপাতত দুই প্রকল্পের সংমিশ্রণ নাকি নতুন কোনো নিয়ম, তা নিয়ে সরকারের পরবর্তী নির্দেশিকার অপেক্ষায় রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ, এবার মিলবে ভারতীয় রেলে চাকরির সুযোগ। মেধার ভিত্তিতে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, শূন্য পদ 1644টি। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে হবে নিয়োগ। 2026-2027 শিক্ষাবর্ষের টেট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তবে এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, স্টোনোগ্রাফার সহ একাধিক ট্রেডে হবে নিয়োগ। যোগ্যতা শূন্য পদ 1644টি। দক্ষিণ পূর্ব রেলওয়েতে হবে নিয়োগ। এবার আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নম্বর পেয়ে দশম শ্রেণী পাস করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তাই এই সকল নথি থাকলে দেরি না করে আবেদন করুন। বয়স সীমা রাখা হয়েছে 15 থেকে 25 বছর। বয়স সীমা রাখা হয়েছে 15 থেকে 24 বছর। শূন্য পদ 1644টি। এই সকল পদে আবেদন করতে হলে আজই আবেদন করুন। কিভাবে হবে নির্বাচন? এবার কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। মাধ্যমিক এবং আইটিআই এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। দুই পরীক্ষার নম্বরকে সমানভাবে গুরুত্ব দিয়ে গড় শতাংশ করা হবে। আবেদন 5 তারিখ থেকে শুরু হয়েছে। 5ই মে থেকে আবেদনের শেষ দিন চলতি বছরের 4 জুন। আবেদন পদ্ধতি: এই সকল পদে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে পারেন। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, সেখান থেকে মিলবে তথ্য। সেই বিজ্ঞপ্তি দেখে নিন। কিভাবে আবেদন করবেন আপনি আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে আপনাকে। শূন্য পদ 1644টি। তাই আপনার যদি এই মুহূর্তে সরকারি চাকরির খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আবেদন করতেই পারেন, যদি আপনার আইটিআই ডিগ্রি কিংবা দশম শ্রেণীতে 50% নম্বর নিয়ে পাশ করে থাকেন। শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হবে রান্নার গ্যাসের ভর্তুকি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে উচ্চ আয়ের গ্রাহকদের এলপিজি ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়া এবার জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপডেট পেতে আপনার মোবাইলে আসা এসএমএস এর দিকে আপনাকে নজর রাখতে হবে। আগামী 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি। কিভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে। আয়কর দফতরের তথ্যের বিনিময়ে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই আয়কর দফতরের তথ্যের সঙ্গে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলিকে গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী এসএমএস পাঠানো হবে আপনার মোবাইলে। কাদের নাম থাকছে বাদের তালিকায় কারা? অতীতে এই বিষয়ে একটি নিয়ম থাকলেও সরকার ভর্তুকির বিষয়টি স্বেচ্ছায় ট্যাগের মধ্যে রেখেছিল। এবার নিয়ম মেনে যাদের পরিবারের যে কোনো সদস্যের আয় 10 লাখ টাকার বেশি হবে তাদের ভর্তুকি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। 2015 সালে কেন্দ্রীয় সরকার নিয়ম করেছিল যেসব গ্রাহক বা তাদের পরিবারের কোনো সদস্যের বার্ষিক উল্লেখযোগ্য আয় 10 লক্ষ টাকার বেশি তারা রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। এতদিন এটি মূলত গিভ ইট আপ বা স্বেচ্ছায় ত্যাগের বিষয় ছিল, কিন্তু এখন সরকার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সরাসরি আয়কর দফতরের রেকর্ডের সঙ্গে এই টাকার তথ্য যাচাই করছে। আপনি কি মেসেজ পেয়েছেন? ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পক্ষ থেকে পাঠানো হবে বার্তা। সেখানে আয়কর দফতরের রেকর্ড অনুযায়ী আপনার বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হলে আর ভর্তুকি পাবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে আপনার এলপিজি ভর্তুকি বন্ধ করে দেবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে আয়কর দফতরের রেকর্ড অনুযায়ী আপনার বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি কিনা। যদি নির্দিষ্ট সময়ে উত্তর না দেওয়া হয় তাহলে ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। 1 জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেটের বৈঠকে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, কোনো সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না এবং প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডারের খুঁটিনাটি তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি ছিল। এটি ছিল লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল সরকারের আমলে জনপ্রিয় প্রকল্প। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পেতেন আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন 1700 টাকা। এছাড়া সাধারণ ক্যাটাগরির মহিলারা পেতেন 1500 টাকা। ভোটের আগে প্রচারে
বিজেপি বলেছিল ক্ষমতায় এলে দ্বিগুণ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে পাবে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে মহিলাদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না এবং যারা এই রাজ্যের ব্যক্তি নয়, যাদের এসআইআর এ নাম কাটা গেছে, তারাও পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা। অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বলতে শোনা গেছে সবাই পাবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। তার আগে যাচাই পর্ব হবে যে কারা এই রাজ্যের বাসিন্দা এবং কাদের নাম কাটা গেছে এসআইআর এ। রাজ্যের রাজপথ তথা হাইওয়েগুলিতে তোলাবাজি ও কাটমানি মুক্ত করতে এক বড়সড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। যান চলাচল নির্বিঘ্ন করতে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগের নিষ্পত্তি ঘটাতে রাজ্যের সমস্ত বেআইনি টোল গেট এবং ড্রপ গেট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। নবান্ন সূত্রে জানানো হয়েছে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবেই রাস্তা আটকে টাকা আদায় করা যাবে না। বেআইনি টোল উচ্ছেদ করা বার্তা মুখ্য সচিবের জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে জেলাগুলিতে যে সমস্ত টোল গেট বা ড্রপ গেট অবৈধভাবে চলছে সেগুলিকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। এই দায়িত্ব সরাসরি জেলা শাসকের অর্থাৎ ডিএম এর কাঁধে দেওয়া হয়েছে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করে, নয়তো একেবারে কড়া অ্যাকশন নেবে সরকার। মূলত পণ্যবাহী লরি চলাচলের ক্ষেত্রে পথে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ড্রপ গেট বসিয়ে টাকা আদায়ের অভিযোগ আসছিল, যা রুখতেই কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিব। 15 মের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব নির্দেশিকায় কেবলমাত্র উচ্ছেদের কথাই বলা হয়নি, বরং জেলা প্রশাসনের কাছে একটি স্বচ্ছ তালিকা চাওয়া হয়েছে। জেলাগুলিকে তাদের এলাকায় থাকা সমস্ত বৈধ এবং অবৈধ আদায় রুখতে কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। এই তালিকায় সংশ্লিষ্ট কেন্দ্রের টেন্ডারের মেয়াদ কতদিন এবং কোন কর্তৃপক্ষ সেই টাকা আদায় করছে তার বিস্তারিত তথ্য দিতে হবে। আগামী 15 মে দুপুর 12টার মধ্যে এই তালিকা আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার জন্য কড়া ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের জন্য কড়া সতর্কতা। সরকার সাফ জানিয়ে দিয়েছে অবৈধ কেন্দ্রে ফি বা শুল্ক আদায় করা একেবারেই ফৌজদারি অপরাধ। যদি কোনো জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট আধিকারিক এই নির্দেশ পালনে গাফিলতি করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকারের আমলে কোনো ধরনের তোলাবাজি বা কাটমানি বরদাস্ত করা হবে না। এই নির্দেশিকা সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ এবং ট্রাক চালকদের, ব্যবসায়ীদের হয়রানি কমবে এবং রাজ্য জুড়ে পণ্য পরিবহন আরও সহজ হবে। পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে আর তারপরে বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। দলের অনেক নেতারাই এখন বিদ্রোহী। নানা বিষয়ে মুখ খুলে দলকে বিঁধছেন তারা। তার উপর তৃণমূল নেতা কর্মীদের ওপর ভোট পরবর্তী হিংসা নেমে আসছে বলে অভিযোগ উঠছে। সেই আবহে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলার নেতাদের নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। আর আজ মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তৃণমূলের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। আজ মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। এদিকে আগামী শুক্রবার এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন দলনেত্রী। দলের জেলা সভাপতি এবং বিশেষ পদে থাকা নেতাদের এই নিয়ে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। যদিও এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনো পর্যন্ত খোলসা করা হয়নি। বিধানসভা নির্বাচনের পর বিরোধী আসনে বসে জেলায় জেলায় কিভাবে আবার সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়ে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি জেলার নেতাদের বিশেষ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী, এমনটাও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তৃণমূল যে মামলা করেছে তাতে রাজ্যের একাধিক জায়গায় প্রায় 2000 তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে জানা গেছে। অন্তত 365টি তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বহু কর্মী সমর্থকদের প্রাণের ভয়ে আশ্রয়
আশ্রয়হীন হয়ে পড়তে হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং শান্তি স্থাপন করতে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক। কেন্দ্রীয় বা কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে নিয়ে এই হিংসার ঘটনার তদন্ত হোক। এই আবহে তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর জরুরি বৈঠক ডাকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার শিক্ষা দপ্তরে এক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের শিক্ষা দপ্তরে এক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার থেকে রাজ্যে প্রতিটি স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত জনগণ মনর পাশাপাশি বাধ্যতামূলকভাবে গাইতে হবে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম। বুধবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ইতিমধ্যেই এই মর্মে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তরের করা নির্দেশিকা স্পষ্ট জানানো হয়েছে যে প্রতিদিনের স্কুল প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়া হচ্ছে কিনা তা স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত না করলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে সরকার। শুধু তাই নয়, প্রতিদিন প্রার্থনা শেষে স্কুলগুলিকে শিক্ষা দপ্তরে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে নিয়মটি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা। মঙ্গলবার রাতেই প্রধান শিক্ষককে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সঙ্গীতের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছিল এবং স্কুলগুলিতে তা বাধ্যতামূলকভাবে গাওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বন্দে মাতরম বাধ্যতামূলক করলেও রাজ্য সঙ্গীত আর গাওয়া হবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি। ফলে আপাতত স্কুলগুলিতে পড়ুয়াদের প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীত এবং রাজ্য সঙ্গীত তিনটি গাইতে হবে। তবে ওয়াকিবহল মহলের মতে খুব শীঘ্রই রাজ্য সঙ্গীত নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নীতি জাতীয় সংহতি এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে চলতি বছরের জানুয়ারিতে অমিত শাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বন্দে মাতরম নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল এখন থেকে বন্দে মাতরম সমস্ত স্তবকই গাইতে হবে। এছাড়া বন্দে মাতরম পরিবেশনের সময় উপস্থিত শ্রোতাদের উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা বাধ্যতামূলক। পাশাপাশি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সাম্প্রতিক প্রস্তাবে জনগণ এবং বন্দে মাতরমকে সমমর্যাদা দেওয়ার কথা বলেছেন। যদি কোনো অনুষ্ঠানে দুটি গানই গাওয়া হয় তবে প্রোটোকল অনুযায়ী বন্দে মাতরম আগে গাইতে হবে। বাংলার শিক্ষা দপ্তরের এই নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সেই দেশাত্মবোধক ভাবনাকেই ত্বরান্বিত করল বলে মনে করা হচ্ছে।